হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। এর আগে আমরা 841 পাতার এবিটিএ টেস্ট পেপারের পেজে যে ম্যাথের অঙ্ক ছিল সেটা সলভ করেছি। যা ম্যাথের পেজের যে সমস্ত অঙ্ক ছিল সেগুলো সলভ করেছি। 36 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর মিলে যেগুলো শর্ট কোশ্চেন সেগুলো সলভ করছি এখন। তো আজকে আমরা তার পরবর্তী ক্লাস, তার পরবর্তী পেজ 862 পেজে ম্যাথের যে কোশ্চেন আছে সেই ম্যাথের কোশ্চেন আজকে সলভ করব। ঠিক আছে, সম্পূর্ণ কোশ্চেন আজকে সলভ করব। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা ক্লাস 10-এর ম্যাথের বই, সালের কোশ্চেন 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত ম্যাথের প্রত্যেকটা সালের কোশ্চেন, রায় মার্টিন টেস্ট পেপার, এবিডিএ টেস্ট পেপার সলভ করছি। এছাড়া পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলিউশন পেয়ে যাবে। ওকে, এছাড়া ক্লাস 10 ছাড়া ক্লাস 9, ক্লাস 11 এবং ক্লাস 12-এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করছি, দেখতে থাকো। আজকে অন্যান্য দিনের মতো আজকের ক্লাসেও আমরা কিছু স্টুডেন্টের নাম নেব ক্লাসের মাঝে। তো দেখতে থাকো কোন কোন স্টুডেন্টের নাম আসে আজকের ক্লাসে। ফার্স্ট কোশ্চেন যেটা একের দাগের একের বলে দিয়েছে যে 862 পেজে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার অপশন আছে। দেখো 10 বছরের দ্বিগুণ হচ্ছে, একের দাগের একেরটা 862 পেজ, 10 বছরে, তাহলে টি হচ্ছে 10 বছর। মূলধন মনে করো পি টাকা, যখন দ্বিগুণ হয়ে যাচ্ছে সেটা 2p টাকা হয়ে যাচ্ছে। মূলধন পি টাকা থেকে যখন দ্বিগুণ হয়ে যাচ্ছে 2p টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে? এটা আসল হচ্ছে পি, তাহলে সুদ হয়ে যাচ্ছে 2p মাইনাস পি, এটা ইউনিটে টাকা হবে, তাহলে সুদও হয়ে যাচ্ছে পি টাকা। ঠিক আছে, আমরা সুদের হার যদি r% ভেবে নিই, তাহলে এই সুদটা আমরা, এই পি সুদ বেরিয়েছে, এটা এই সুদটা এইভাবে এখান থেকে বিয়োগ করে একটা সুদ বেরোলো। এবার আরেকটা সূত্র ফেলে যদি সুদ নির্ণয় করি, সেটা হয়ে যাবে PRT বাই 100, পি ইন্টু সুদের হার r% মনে করো, আর টি এখানে 10 বছর বাই 100, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা কেটে গেল আর পিপি কেটে গেল, তাহলে দেখো r/10 এদিকে কেটে গেল, মানে এটা 1, তাহলে r = 10, তাহলে সুদের হার চলে আসছে 10%। দেখো সুদের হার এখানে 10%। কোন অপশনে আছে 10%? দেখো অপশন বি তে আছে 10%, এখানে হয়ে যাবে অপশন বি 10%। দুইয়েরটা দেখো কি বলেছে। এবার দেখো দুইয়েরটা বলে দিয়েছে যে ax² + bx + c সমীকরণের বীজদ্বয় সমান হলে একটা সম্পর্ক বলা আছে যে ax² একটা সমীকরণ, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান। যখন সমীকরণের বীজদ্বয় সমান তখন নিরূপক 0 হবে। এখানে নিরূপকের মান কি? নিরূপক হচ্ছে b² - 4ac = 0, তাহলে -4ac = -b², মাইনাস মাইনাস কেটে দিলে c = b²/4a, তাহলে c হয়ে যাচ্ছে b²/4a। কোন অপশনে আছে এটা দেখো, c = b²/4a অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি সঠিক উত্তর হবে, ডি, c = b²/4a। তিনেরটা কি বলছে দেখো, তিনেরটা বলে দিয়েছে যে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, ও কেন্দ্রবৃত্ত, এটা ও কেন্দ্রবৃত্ত বহিস্থ এ বিন্দু থেকে স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে, এটা বি মনে করো ও কেন্দ্র। তাহলে এখানে কি কি বলে দেওয়া আছে দেখো, এখানে বলা আছে ওবি 5 সেমি আর ওএ 13 সেমি। ওবি 5, ওএ 13, তাহলে এখান থেকে এইটা সমকোণ হয়। স্পর্শকে কোনো বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয় সর্বদা, তাহলে সমকোণের বিপরীত হয় এটা অতিভুজ। এটা লম্ব যদি হয়, এটা ভূমি হলে এটা অবশ্যই 12 হবে, বোঝাই যাচ্ছে, কারণ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা বারবার কষেছি অনেকবার এই ধরনের অঙ্ক। এটা 12 হলে, এটা 5 হলে এটা 13 হবে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এবি 12 সেমি। এটা হচ্ছে অপশন এ তে আছে, এবির দৈর্ঘ্য 12 সেমি, অপশন এ। ঠিক আছে, তাহলে এবি এটা হচ্ছে অপশন এ 12 সেমি, অপশন এ 12 সেমি। চারেরটা কি বলেছে দেখো, চারের বলেছে যে 2 cos 3 θ 1 থিটার মান। এটাও সহজ অঙ্ক আছে, দেখো 2 cos 3 θ 1 থিটার মান নির্ণয় করতে হবে। 2 cos 3 θ 1, তাহলে cos 3 θ কত? 1/2, তাহলে cos 3 θ হয়ে যাচ্ছে cos 60 মান হাফ, তাহলে 3 θ = 60 ডিগ্রি, থিটা = 60/3 হলে 20 ডিগ্রি হয়ে যাচ্ছে, থিটার মান 20 ডিগ্রি। কোন অপশন আছে দেখো থিটার মান 20 ডিগ্রি? থিটার মান 20 ডিগ্রি অপশন সি তে আছে। ঠিক আছে, অপশন সি, তাহলে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি 20 ডিগ্রি। 5 কি বলেছে দেখো,
5 বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, লম্ববৃত্তাকার নিরেট চোঙ আয়তন সমান, আমরা প্রথমটার দুটো তাদের উচ্চতার অনুপাত 1:2 বলা আছে, আমরা প্রথমটার উচ্চতা h একক আর দ্বিতীয়টার 2h একক উচ্চতা ধরে নিচ্ছি। আর ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, আমরা প্রথমটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি r1 একক, দ্বিতীয়টার r2 একক। তাহলে প্রথমটার আয়তন কত হবে? প্রথমটার হয়ে যাবে পাই r1 স্কয়ার h, আর দ্বিতীয়টার আয়তনের সঙ্গে সমান, দ্বিতীয়টার আয়তন কত হবে? পাই r2 স্কয়ার h, এখানে h এর জায়গায় 2h হবে। দুটো ঘনসেমি একক হয় বা ঘন একক ইউনিট হবে, এককটা ঘন একক হবে। দুদিকে আমরা দুটো সমান করে দিচ্ছি, তাই একক দিচ্ছি না। তাহলে পাই এইচ যদি তুলে দিই, পাই এইচ তুলে দিলে এখানে r1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2r2 স্কয়ার হয়ে যাচ্ছে। r1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2r2 স্কয়ার, তাহলে r1 বাই r2, r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা 2/1, তাহলে r1 বাই r2 কত? √2/1, তাহলে r1 is to r2, √2 is to 1। ঠিক আছে, r1 is to r2 হয়ে যাচ্ছে √2 is to 1। দেখে নাও এটা কোন অপশনে আছে? এটা অপশন বি তে আছে, তাহলে অপশন বি √2 is to 1 হবে। অপশন বি √2 is to 1। নেক্সট দেখো পরেরটা কি বলেছে, বলে দিয়েছে যে 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় 9। ছয়, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় কত? 9। কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা সংখ্যা 6 হয়ে যাবে এখানে। এবার এখানে দেখো সমষ্টিটা হয়ে যাচ্ছে x প্লাস y থাকছে, আর 14 আর 8 22, 14 আর 6 20, 20 আর 8 28, 28 এর সাথে 35, তাই তো? 35 ইজ ইকুয়াল টু 6 9 54, কোনাকুনি গুণ করলে তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 54 মাইনাস 35, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 19 হয়ে যাচ্ছে। এটা কোন অপশনে আছে দেখো? x প্লাস y ইজ ইকুয়াল টু 19, x প্লাস y ইজ ইকুয়াল টু 19 আছে অপশন বি তে। অপশন বি x প্লাস y ইজ ইকুয়াল টু 19। ঠিক আছে, দেখে নাও। এটা একের দাগের গুলো এমসিকিউ কমপ্লিট হয়ে গেল, এবার দুইয়ের দাগে যাচ্ছি আমরা। দেখো দুইয়ের দাগের কি বলেছে? দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ। প্রথমটা আছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত। 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18, 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। বীজদ্বয়ের সমষ্টি এখানে কত হবে? মাইনাস বি বাই এ, এখানে বি এর মান হচ্ছে মাইনাস 12, এ ইজ ইকুয়াল টু 12। আচ্ছা, এটা 7x স্কোয়ার বলেছে, 7x স্কোয়ার। আচ্ছা, এ এর মান 7, এখানে বি মাইনাস 12 আর সি 18, তাহলে বীজদ্বয়ের সমষ্টি হয়ে যায় মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, মানে বি লেখার দরকার নেই, বি এর মান এখানে মাইনাস 12, মাইনাস আবার মাইনাস 12 বাই এ ইজ টু বীজদ্বয়ের সমষ্টির মান এটা এলো। আর বীজদ্বয়ের গুণফল একবার আমরা অনুপাত নির্ণয় করছি, আর বীজদ্বয়ের গুণফলের মান হচ্ছে 18/7। তাহলে উভয় দিক দিয়ে আমরা 7 7 যে ভাগের মানটা সেটা তুলে দিচ্ছি, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস 12 ইজ টু 18, তাহলে 6 দিয়ে ভাগ করলে 2:3 হয়ে যাচ্ছে। সমষ্টি ও গুণফলের অনুপাত 2:3 হয়ে যাচ্ছে। দেখো তাহলে শূন্যস্থানে লিখবে 2:3। দুই একটা দেখো কি বলেছে। আচ্ছা, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটি সমহার বৃদ্ধি। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি সমহার বৃদ্ধি বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? দুই একটা সমহার। 1 2 হয়ে গেল। তিনেরটা কি বলেছে দেখো। তিনের বলে দিয়েছে যে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি, একটা বর্গাকার চিত্র তো এইরকম, এটা বর্গাকার চিত্র যদি হয়ে যায়, যে একটা 90 ডিগ্রি, এটা যদি যোগ করো, এটা হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস, এটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, বা এইভাবে যদি যোগ করো 90 ডিগ্রি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়ে যাচ্ছে। তাহলে বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, সমবৃত্তস্থ, এটা খেয়াল রাখবে, সমবৃত্তস্থ করবে। বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। ঠিক আছে, বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। 4 দেখো কি বলেছে। 4 কি শূন্যস্থান আছে, 4/sec² থিটা
প্লাস 1/1 প্লাস কট স্কয়ার থিটা, এটা আমরা সিম্পলিফাই করে দেখাচ্ছি। দেখো ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে 4/6 স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা। 4/6 স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা এর মান চাইছে। এর মান কত আসবে? 4/6 স্কয়ার থিটা, 1/6 মানে কস স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে 4 কস স্কয়ার থিটা হয়ে গেল। এবার দেখো প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা আমরা জানি, তাহলে 1 প্লাস কট স্কয়ারের জায়গায় আমরা কোসেক স্কয়ার লিখছি প্লাস 3 সাইন স্কয়ার থিটা। 4 কস স্কয়ার থিটা, এটা প্লাস ওপরে গেলে 1/কোসেক মানে সাইন হয়ে যায়, সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা। তাহলে হয়ে যাচ্ছে 4 কস স্কয়ার থিটা প্লাস 4 সাইন স্কয়ার থিটা। 4 কমন নিয়ে নিলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এর ভ্যালু 1, 4 ইন্টু 1 4, বুঝতেই পারছো। তাহলে এখানে শূন্যস্থানে 4-এরটা এটা 4 হয়ে যাবে, 5 6। 5 দেখো কি বলতে চাইছে। 5 বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ আর উচ্চতা এইচ হলে এইচ বাই ভি এর মান কত? এইচ বাই ভি এর মান নির্ণয় করছি। দেখো তাহলে এইচ বাই ভি, এ হচ্ছে পাই আর স্কোয়ার, এটা এইচ, আর ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আয়তন নির্ণয় করার সূত্র লম্ববৃত্তাকার কিসের বলেছে? এটা চোঙের, তো এটা বলে দিয়েছে লম্ববৃত্তাকার, এটি নিয়ে লম্ববৃত্তাকার চোঙের না, লম্ববৃত্তাকার শঙ্কুর বলেছে। আচ্ছা ভূমিতলের ক্ষেত্রে এটা, তাহলে এইচ বাই ভি এর মান চাইছে, ঠিক আছে? এটা 5-এরটা। তাহলে এইখানে এই যে এই দুটো ঠিক আছে, আর আয়তনের সূত্রটা 1/3 হয়ে যায়, এই মানটা সম্পূর্ণ কেটে গিয়ে এটা উল্টে গিয়ে শুধু 3 চলে আসছে, তাহলে এখানে শূন্যস্থানে 3 হয়ে যাবে। এবার 6-এরটা দেখো, 6-এরটা কি বলেছে? 6-এরটা বলে দিয়েছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান ড্যাশ প্রবণতার পরিমাপক, এটা হয়ে যাবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। ঠিক আছে। দেখো 2-এর দাগের শূন্যস্থান পূরণগুলো কমপ্লিট হলো। এবার আমরা 3-এর দাগে যাব। 3-এর দাগের সত্য মিথ্যা। 3-এর দাগে 1-একটা। 3-এর দাগে 1-এ কি বলেছে? একটি ব্যবসায় রাজু আর আসিফের মূলধন অনুপাত 5:4। রাজু আর আসিফের মূলধন অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে মূলধন অনুপাত বলেছে 5:4, রাজু আর আসিফের 5:4। তাহলে রাজু কত পাচ্ছে? 80 টাকা। তাহলে মূলধন অনুপাত, এদের এই লাভের অনুপাতের সঙ্গে মূলধন অনুপাত সমান হবে। আর লাভ কত বলছে? মোট লাভের 80 টাকা পাচ্ছে, আর এ পাচ্ছে 100 টাকা। তাহলে এইটা কত হচ্ছে? 20 দিয়ে ভাগ করে 4:5। তাহলে উল্টো হয়ে যাচ্ছে, ম্যাচ করছে না, ঠিক আছে? লাভের অনুপাত আর মূলধন অনুপাত সমান হয়, কিন্তু এখানে সমান হচ্ছে না, তাই 1-এর তথ্যটা যেহেতু সমান হচ্ছে না আমরা মিথ্যা বলবো, ঠিক আছে? দেখো 1-এর তথ্যটা মিথ্যা। নেক্সট দেখো 2-এর দাগে কি বলেছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ হয়। বৃহত্তর হলে সূক্ষ্মকোণ, হ্যাঁ, আর ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হয়, কিন্তু এখানে বৃহত্তর সূক্ষ্মকোণ বলেছে। অর্ধবৃত্ত না, এখানে বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয়, কিন্তু বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ বলেছে। তাহলে যে তথ্য দেওয়া আছে এটাও মিথ্যা। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর হলে সূক্ষ্মকোণ আর ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হয়, এটা খেয়াল রাখবে। এর প্রয়োগ আমাদের করে দেওয়া আছে, দেখবে প্লেলিস্টে মানে গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে প্লেলিস্ট করা আছে একটা, সেখানে কিছু ইম্পর্টেন্ট প্রয়োগের সলিউশন করে দেওয়া আছে। এরপরে দেখো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটা তো এই দিকে ঘুরছে, এই দিকে। তাহলে এই দিকে কোণ উৎপন্ন করলে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করছে, দুবার। একবার পূর্ণ আবর্তন করে 360 ডিগ্রি, দুবার পূর্ণ আবর্তন করলে হয়ে যায় 720 ডিগ্রি। এখানে বলেছে ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তন, এবার বলেছে 720 ডিগ্রি। 720 ডিগ্রি কখন কোণ উৎপন্ন? এটা 4-এরটা হচ্ছে না, আমরা 4-এরটা পড়ছি। 3-এরটা কি বলেছে দেখো। 3-এরটা, আচ্ছা আমরা 3-এরটা হচ্ছে যে এক্স, 3-এর এইটা যেটা আমরা মিথ্যা এটা আলোচনা করলাম, এটা 3-এরটা হলো, হ্যাঁ। 2-এরটা বাদ পড়ে গেছে, 3-এরটা বাদ পড়ে 2-এরটা বাদ পড়ে গেছে। 2-এরটা বলেছে যে এক্স প্রপোর্শনাল জেড ও ওয়াই প্রপোর্শনাল জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল জেড। এক্স প্রপোর্শনাল জেড
আর ওয়াই প্রপোর্শনাল জেড হলে তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এক্স ওয়াই প্রপোর্শনাল জেড হবে, তো এটা সত্য। ঠিক আছে, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে। চারেরটা যেটা বলছিলাম যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে একটা রশ্মি, সম্পূর্ণ আবর্তন করছে, একবার সম্পূর্ণ ঘুরলে 360 ডিগ্রি, দুবার ঘুরলে 720 ডিগ্রি, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে এই দিকে ঘুরলে সেটা পজিটিভ কোণ উৎপন্ন হয়, আর এই দিকে যখন ঘুরছে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে -720 হওয়ার কথা ছিল, কিন্তু শুধু 720 দিয়েছে, তাই এটা মিথ্যা হবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে কোণ উৎপন্ন করলে, দিকে ঘুরে কোণ উৎপন্ন করলে মনে রাখবে মাইনাসে কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, আর পজিটিভ হবে যদি এইখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। ঠিক আছে, তাহলে তথ্যটা মিথ্যা। এবার কি বলেছে, বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। নিরেট গোলকের ব্যাসার্ধ, মনে করো গোলকের ব্যাসার্ধ যদি r একক হয় তাহলে আয়তন হয়ে যাচ্ছে 4/3 পাই r³ ঘন একক। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করে দিলে 2r হয়ে যাচ্ছে, তখন আয়তন 4/3 পাই 2r তার হোল কিউব এত ঘন একক। তাহলে 4/3 পাই এইটা হয়ে যাবে 8r³। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 8 ইন্টু 4/3 পাই r³, তাহলে 8 গুণ হয়ে যাচ্ছে, বলছে 2 গুণ হবে, তাই মিথ্যা। ঠিক আছে, যেটা বলেছে দ্বিগুণ নয় 8 গুণ হচ্ছে, যদি বলতো 8 গুণ আমরা সত্য লিখতাম। এবার দেখো কি বলেছে, বলেছে 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুলোর মান 10। তথ্যগুলো আছে দেখো, যে তথ্যটা একটা তথ্য দেয়া থাকলে মানে অনেকগুলো মান থাকলে যেটা বড় সেটা সংখ্যাগুলো মান নয়, যে মানটা সবচেয়ে বেশি বার আছে সেটা সংখ্যাগুলো মান। ঠিক আছে, যে মানটা সবচেয়ে বেশি বার আছে সেটা সংখ্যাগুলো মান। 2 3 9 10 9 3 9, 2 3 9 10 9 3 9, এটাকে যদি সাজিয়ে নেই 2 3 3 1 2 3 4 5 6 7টা মান, 2 3 3 3 বার 9 আছে, 9 9 9 10, তাহলে এইটা 3 বার আছে, সংখ্যাগুলো মান 9টা সবচেয়ে বেশি বার আছে, তাহলে এখানে সংখ্যাগুলো মান 9, 10 বলা আছে, তাই মিথ্যা। যদি 9 বলা থাকতো আমরা সত্য লিখতাম। দেখো হয়ে গেল। এবার 4এর দাগে যাবো আমরা। 400 টাকা 2 বছরের সবৃদ্ধি মূল 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। ধরি চক্রবৃদ্ধি সুদের হার r%, আমরা ধরে নিচ্ছি চক্রবৃদ্ধি সুদের হার r%। আসল কত? আসল সমান 400 টাকা, সময় 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি বলা আছে 441 টাকা। ঠিক আছে, এবার দেখো এইটা সমূল চক্রবৃদ্ধি বলা আছে, আর আমরা চক্রবৃদ্ধির ফর্মুলার সাহায্যে একটা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব। অতএব দেখো 400 টাকার r% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 400 ইন্টু 1 প্লাস r/100 তারপরে 2 এত টাকা। তাহলে শর্তানুসারে এইটা আর এইটা সমান হবে নিশ্চয়ই, একই টাকার একই সময়ের সমূল চক্রবৃদ্ধি এটা। অতএব শর্তানুসারে যেটা হয়ে যাবে 400 ইন্টু 1 প্লাস r/100 তারপরে 2 = 441, বা 1 প্লাস r/100 তারপরে 2 441/40, বা 1 প্লাস r/100 তারপরে 2 এটা 21/20 স্কয়ার। অতএব 1 প্লাস r/100 21/20, তাহলে বা r/100 21/20 মাইনাস 1, বা r/100 20 21 মাইনাস 20, অতএব r/100 1/20, অতএব r 1/20 ইন্টু 100, এটা 5 হয়ে যাচ্ছে, অতএব r 5। অ্যান্সারটা লিখে দেবে চক্রবৃদ্ধি সুদের হার 5%। ঠিক আছে, এটাই অ্যান্সার, যে চক্রবৃদ্ধি সুদের হার 5%, এটা উল্লেখ করবে। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো, অতএব চক্রবৃদ্ধি সুদের হার 5%, অ্যান্সারটা অবশ্যই লিখবে। নেক্সট দেখো আমরা 2 এর দাগে যাচ্ছি। প্রত্যেকটা 2 নম্বরের অঙ্কের কিন্তু অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি, অ্যান্সারগুলো অবশ্যই লিখবে। এর প্রসেসটা ছিল এটা, দেখে নাও ভালো করে প্রসেসটা। নেক্সট দেখো 2 এর অঙ্কটা। 2 এর অঙ্ক কি বলেছে? 2
দুইয়ের বলা আছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত দেওয়া আছে। ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? একটি অংশীদারি ব্যবসায় তাহলে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4, 1/6:1/5:1/4। এটাকে আমরা সরল আকারে প্রকাশ করে নিচ্ছি। 6, 5, 4 এর লসাগু কত? 60। ঠিক আছে, এখানে ভগ্নাংশ আকারে আছে, আমরা ভগ্নাংশ আকারে রাখছি না, পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। এদের লসাগু হচ্ছে 60। 60 দিয়ে গুণ করলে প্রথমটাকে 6 10 60, 5 12 60, 4 15 60, এটা অনুপাত হলো। ঠিক আছে, ব্যবসায় মোট লাভ, ব্যবসায় মোট লাভ 3700 টাকা। মোট লাভ সমান 3700 টাকা। অতএব লভ্যাংশ থেকে অ্যান্টনি পাবে, তাই তো? কে পাবে চেয়েছে? এখানে বলেছে যে অ্যান্টনির লাভ কত। অতএব অ্যান্টনির লাভ, অ্যান্টনির লাভ, অ্যান্টনির শেষে আছে, এর অনুপাত 15। 15/10 + 12 + 15 ইন্টু 3700 এত টাকা ইজিক্যাল টু 15 এটা 37 ইন্টু 3700 এত টাকা। এটা কেটে গেলে 100 হবে, ইজিক্যাল টু 1500। তাহলে অ্যান্টনির লাভ 1500 টাকা। ঠিক আছে, দেখো অ্যান্টনির লাভ আসছে 1500 টাকা। হলো। দুইয়ের দাগের সহজ অঙ্ক ছিল, দেখো ছোট সহজ অঙ্ক। নেক্সট দেখো তিনের দাগে যাচ্ছি। তিনের দাগের কি বলেছে? তিনের দাগের বলে দিয়েছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24। দ্বিঘাত সমীকরণটি লেখো। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, ধরি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। আলফা আর বিটা ধরে নিচ্ছি। তাহলে এখানে যে শর্ত দিয়ে দিয়েছে, শর্ত অনুসারে কি হবে? অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা 14 আর আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 24। বীজদ্বয়ের সমষ্টি 14 আর গুণফল 24 বলে দিয়েছে। অতএব সমীকরণটি হবে, যদি চলরাশি x হয়, সমীকরণটি হবে এইটা x² মাইনাস এই যে আলফা প্লাস বিটা। আলফা আর বিটা বীজ বিশিষ্ট সমীকরণটি কত হবে? আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। অতএব x² মাইনাস আলফা, এটা 14 হয়ে যাচ্ছে, 14x প্লাস এটা 24 ইজিক্যাল টু 0। এইটা নির্ণয় সমীকরণ হবে। একদম সহজ অঙ্ক দিয়েছে, দেখো। এটাই হবে সমীকরণ। নেক্সট কি বলেছে দেখো, চারেরটা, a:b 3:4, x:y 5:7। a:b ইজিক্যাল টু 3:4। অতএব a/b ইজিক্যাল টু 3/4 আর x:y ইজিক্যাল টু 5:7। অতএব x/y ইজিক্যাল টু 5/7। ঠিক আছে, এবার দেখো কি চেয়েছে এখানে। এখানে চেয়েছে তাহলে এখান থেকে দেখো কিছু যেহেতু এ করা যাচ্ছে না, আমরা এখান থেকে কি করছি, আমরা ধরছি, ধরি a/b ইজিক্যাল টু 3/4 ইজিক্যাল টু k1। অতএব a ইজিক্যাল টু 3k1 আর b ইজিক্যাল টু 4k1। আর ধরো এখানেও ধরছি, ধরি x/y ইজিক্যাল টু 5/7 ইজিক্যাল টু k2। এটাকে আরেকটু ভাবে যদি লেখো, ভালোভাবে বোঝার জন্য দেখো, x/5 আকারে লেখো, y/7 ইজিক্যাল টু k2। এইভাবে যদি লেখো, দেখো কোনাকুনি গুণ করলে ম্যাচ করে যাচ্ছে। এই যে 7x, এখানেও গুণ করো 7x, 5y 5y। তাহলে এবার ভাবো x/5 ইজিক্যাল টু k2, কোনাকুনি গুণ করলে x ইজিক্যাল টু 5k2, এইভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব x ইজিক্যাল টু 5k2 আর y ইজিক্যাল টু 7k2 আসছে। ঠিক আছে, এবার কি মানটা আসছে দেখো, এখানে বলছে যে 3ax minus by, 3ax minus by is to কি চেয়েছে, 15
4by মাইনাস 7ax, 4by মাইনাস 7ax, এটা কত হয়ে যাবে? এটার মানে কত? তাহলে মানগুলো বসিয়ে দিই। 3 এর মান কত? এর মান 3k1, x এর মান কত? 5k2 ইন্টু 5k2 মাইনাস b এর মান 4k1 আর y এর মান 7k2 ইজ টু 4। b এর মান হচ্ছে 4k1 আর y এর মান 7k2 মাইনাস 7, এর মান হচ্ছে 3k1 ইন্টু, এর মান হচ্ছে 3k1 আর x এর মান হচ্ছে 5k2। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 থেকে 9, 5 9 45 k1 k2 মাইনাস 4 7 28 k1 k2 ইজ টু 4 4 16, 7 16 কত? 5 16 80, 6 16 96, 7 16 112 k1 k2 মাইনাস 3 7 21, 5 21 105 k1 k2 ইজ ইকুয়াল টু, এটা 17 k1 k2 ইজ টু 112 থেকে এটা হলো 7 k1 k2 হবে, 7 k1 k2। এবার k1 k2 যদি ভাগ করে দাও, k1 k2 যদি রিপ্লেস করে দাও, এখান থেকে চলে আসছে 17:7। ঠিক আছে, অতএব অ্যান্সার লিখবে 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax এর অনুপাত 17:7। ঠিক আছে, এটা অ্যান্সার লিখবে। দেখুন প্রসেসটা, অ্যান্সার কিন্তু প্রত্যেকটা অঙ্কের অবশ্যই লিখবে যে 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax এর মান 17:7। ঠিক আছে, নেক্সট দেখো 4 এর দাগের হয়ে গেল। এবার 5 এর দাগে আছে, দাগ নাম্বারটা এটা দেওয়া হয়নি, এটা 4 এর দাগের অঙ্ক করলাম। হ্যাঁ, এটা 4 এর দাগের হলো। ঠিক আছে, এটা 4 এর দাগের অঙ্ক হলো, দাগ নাম্বারটা দেওয়া হয়নি, এটা 4 এর দাগের অঙ্ক হলো। এবার দেখো 5 এর দাগে যাচ্ছি। পাঁচের দাগে বলেছে যে কি বলা আছে, এওবি বৃত্তের একটি ব্যাস, এওবি বৃত্তের ব্যাস আর সি বৃত্তের উপর যে কোনো বিন্দু। ঠিক আছে, তাহলে চিত্রটা অঙ্কন করতে হবে। এটা এ, কেন্দ্র ও, এটা বি, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু। ঠিক আছে, এইটা এ ও বি বৃত্তের ব্যাস, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু। ঠিক আছে, এ ও বি ব্যাস, সি বৃত্তের উপর যে কোনো বিন্দু। ও বি সি 60 ডিগ্রি, কোণ ও বি সি, কোণ ও বি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। আর কি বলা আছে দেখো, হলে ও সি এ এর মান কত? ও সি এ, এইটা যোগ করলে ও সি এ এই কোণটার মান কত? ঠিক আছে, এবার অতএব ত্রিভুজ বি ও সি এর ও বি সমান ও সি। অতএব, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, অতএব কোণ ও বি সি সমান কোণ ও সি বি সমান 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, এটা বোঝাই যাচ্ছে কারণ এইটা ব্যাস, এটা অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ এসিবি এর মান 90 ডিগ্রি। এবার দেখো এসিবি থেকে এইটা যদি বাদ দিয়ে দিই, ওসিবিটা বাদ দিয়ে দিই, আমরা ওসি এ পেয়ে যাব। তাহলে ওসি এর মান কত? অতএব ওসি এ ইজ ইকুয়াল টু, কি চেয়েছে এখানে? ও সি এ। অতএব কোণ ও সি এ ইজ ইকুয়াল টু এসিবি মাইনাস ও সি বি। এসিবি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস ওসিবি হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, 90 মাইনাস 60 30 ডিগ্রি লিখবে। অতএব কোণ ও সি এ এর মান, কোণ ও সি এ এর মান 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি অ্যান্সার, এখানে উত্তর লিখবে 30 ডিগ্রি। ঠিক আছে, কোণ ও সি এ এর মান 30 ডিগ্রি। নেক্সট দেখো 5 এর দাগে হয়ে গেল, 6 এর দাগে যাচ্ছে।
ছয় দাগে কি বলেছে, ছয় দাগে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ সদৃশ, এখানে এটা সদৃশের চিহ্ন, ঠিক আছে। এবিসি ও ডিইএফ এর দুটো ত্রিভুজ ভিন্ন ভিন্ন, এটা মনে করো এবিসি, আর এটা একটু বড় নিচ্ছি, দেখতে একই রকম, শুধুমাত্র ছোট বড়, ঠিক আছে। দেখতে একই রকম হলে তাদের আমরা সদৃশ বলে থাকি, ঠিক আছে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ, ঠিক আছে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর এবি বিসি সি এ বাহু যে অনুরূপ বাহুগুলি যথাক্রমে ত্রিভুজ এবিসি ও হবে এটা, ও ত্রিভুজ ডিইএফ এর এবি বিসি ও সি এ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে এবি বিসি সি এর অনুরূপ বাহু যথাক্রমে ডিইএফ ও ডিএফ। তাহলে এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা, আর এর সঙ্গে এইটা, ডিই ইএফ ও ডিএফ, ঠিক আছে। এগুলো অনুরূপ বাহু। তাহলে এবার দেখো, অতএব কোণ এ ইজ ইকুয়াল টু 47। তাহলে কোণ এ ইজ ইকুয়াল টু, এ কোণের সঙ্গে কোন কোণটা সমান হবে, নিশ্চয়ই ডি কোণ হবে। কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি ইজ ইকুয়াল টু 47 ডিগ্রি, ঠিক আছে। এর সঙ্গে ডি সমান হবে, যেহেতু এ বলে দিয়েছে, কারণ এখানে বিসির অনুরূপ বাহু ইএফ, ঠিক আছে। তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। এবার দেখো আর কি বলা আছে, ই কোণ বলা আছে, ঠিক আছে। অতএব কোণ ই, এর সঙ্গে কোণটা সমান, এর সঙ্গে বি সমান, অতএব কোণ ই সমান কোণ বি সমান 53 ডিগ্রি, তাই তো, 53 বলা আছে। এবার দেখো, অতএব কোণ সি ইজ ইকুয়াল টু, অতএব ত্রিভুজ এবিসি এর কোণ সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এ প্লাস বি। এ একটার মান 47, এর মান, আর বি এর মান হচ্ছে 53, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে 180 মাইনাস 4 5 9, এটা 10, 100 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। দেখে নাও 80 ডিগ্রি। তাহলে এখানে হয়ে যাচ্ছে, না এটা ই কোণ 83 বলেছে, এটা 53 নয়, 83 বলা আছে। এটা 83 বলা আছে, এটা তাহলে 83 হবে এখানে। 83 হলে 7 3 10 শূন্য হাতে 1, 8 4 12 13, 130 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 50 ডিগ্রি, ঠিক আছে। কোণ, অতএব লিখবে কোণ সি এর মান 50 ডিগ্রি। স্টেটমেন্ট লিখবে কোণ সি এর মান 50 ডিগ্রি। কোণ সি এর মান চেয়েছে, কোণ সি এর মান 50 ডিগ্রি, ঠিক আছে। দেখো, প্রত্যেক ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকি মাঝে, সেই রকম আজকের ক্লাসেও আমরা কিছু স্টুডেন্টের নাম নেবো, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাপোর্ট করে, যে সমস্ত স্টুডেন্টরা কিভাবে চ্যানেলে ইমপ্রুভ করা যাবে সে সম্বন্ধে আমাদের সাজেশন দেয়। আজকের ক্লাসে আমরা যাদের নাম নেব তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সিঞ্জন পাল, সিঞ্জন পাল, সৌমাল্য পালিত, সম্বর্তক সোম, দীপাঞ্জন সরকার, আদিত্য কুমার সিং, অভিনন্দন দাস, ঠিক আছে। তো এদের অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য। এদের মতো তোমরাও যারা দেখছো, তোমাদের কমেন্টের পাশে, তোমরা তো কমেন্ট করছো, কমেন্টের পাশে তোমাদের নামটা মেনশন করো, যাতে পরবর্তীকালে আমরা তোমাদের নামটাও ক্লাসে নিতে পারি, ঠিক আছে। তো এইভাবে তোমাদের বিভিন্ন সাজেশন, যেটার মাধ্যমে ইমপ্রুভ করা যায়, সেগুলো আমাদের জানাতে থাকো, ওকে। ক্লাসে ফিরছি, দেখো এর পরের দাগে, 6 এর দাগের 7 এর দাগেরটা। সাতের দাগে কি বলেছে, সাতের দাগে বলে দিয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি আর 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব 13 সেমি, তাদের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। সহজ অঙ্ক। একটার ব্যাসার্ধ 8 সেমি আর একটা 3 সেমি, তাই তো। দুটো বৃত্ত,
কত কত ব্যাসার্ধ বলেছে, একটা 8 সেমি, এটা মনে করছি আমরা 8 সেমি, এদের কেন্দ্র মনে করছি পি, এর কেন্দ্র মনে করছি কিউ, ঠিক আছে। এদের কেন্দ্র দ্বারা দূরত্ব 13 সেমি। এখানে স্পর্শক আসবে, এখান থেকে স্পর্শক এইটা নির্ণয় করতে হবে, এই যে স্পর্শকটা, ঠিক আছে, মানে এতটা। যদি এবি স্পর্শক হয়, এবি স্পর্শকটা এইটা এর সমান্তরালে চলে যাবে, এইটা হয়ে যাচ্ছে সি, ঠিক আছে, এবি সি। তাহলে এইটা 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে এইটা 3 সেমি হলে এইখানটাও 3 সেমি হবে, পুরোটা 8 মানে এইটা 5 হয়ে যাবে, ঠিক আছে। এইটা 13 হলে এইটাও 13 হয়ে যাবে। ধরা যাক পি কেন্দ্রীয় বৃত্ত, পি ধরা যাক পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি এবং কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, ঠিক আছে। আচ্ছা, পিকিউ এর দূরত্ব, পিকিউ এর দূরত্ব 13 সেমি, তাই তো। আচ্ছা, বি বিন্দু দিয়ে আমরা দেখো এখানে কি করছি, বি বিন্দু দিয়ে, বি বিন্দু থেকে পিকিউ এর সমান্তরাল, পিকিউ এর সমান্তরাল বিসি অঙ্কন করা হলো, বিসি অঙ্কন করা হলো, ঠিক আছে। পি বিন্দুতে বিকিউ এর সমান্তরাল বিসি অঙ্কন করা হলো। অতএব পিকিউ ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 13 সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে ছিল, আবারও পাবো, অতএব বিকিউ ইজ ইকুয়াল টু পিসি ইজ ইকুয়াল টু 3 সেমি, আর এটা সম্পূর্ণটা ছিল 8, অতএব এসি কত, এসি ইজ ইকুয়াল টু 8 সেমি মাইনাস 3 সেমি ইজ ইকুয়াল টু 5 সেমি হয়ে যাচ্ছে এসি, এসিটা 5 সেমি। অতএব ত্রিভুজ এসিবি এর, ত্রিভুজ এসিবি এর এইটা সমকোণ, তো এর বিপরীত হবে এটা অতিভুজ, বিসিটা অতিভুজ। তাহলে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এসির মান কত, এসির মান হচ্ছে 5 প্লাস এবির মান কত, এবির মানটা আমরা জানি না, এবিটাই স্পর্শক, সেটা নির্ণয় করতে হবে। আর বিসি বলেছে 13, এটা 13 স্কোয়ার, বা এটা হচ্ছে এবি স্কোয়ার, বিসির এটা 13 স্কোয়ার 169, আর এটা স্কোয়ার করে ডান দিকে নিয়ে এলে 25 হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ করলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 হয়ে যাচ্ছে। অতএব এবি ইজ ইকুয়াল টু, রুট করে দিলে উভয় দিকে প্লাস মাইনাস 12, অতএব এবি ইজ ইকুয়াল টু 12। আমরা ব্যাখ্যা করছি, দেখো প্লাস মাইনাস কেন নিচ্ছি, প্রতিবারই আমরা প্লাস মাইনাস করছি যখন রুট ওভার করছি, কারণ প্লাস 12 স্কোয়ারও 144 হয়ে যায়, মাইনাস 12 স্কোয়ার করলেও মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যায়, প্লাস 144ই হয়, সেই কারণে প্লাস মাইনাস নিতে হচ্ছে, ঠিক আছে। আর পজিটিভটা এখানে গ্রাহ্য, তাহলে 12 অ্যান্সার এলো। তাহলে লিখবে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটা অবশ্যই উল্লেখ করবে, স্টেটমেন্ট অবশ্যই লিখবে। এটা 8-এর অঙ্ক হলো, 8-এর দাগ দেওয়া হলে দাগটা দিয়ে নিচ্ছি, স্টেটমেন্টটা লিখবে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটা অবশ্যই লিখবে, বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, ঠিক আছে। নেক্সট দেখো, না এটাই 7-এর হলো, 8-এর নয়, এটাই 7-এর হলো, এটা 7-এর অঙ্কই হলো। এবার দেখো আমরা 8-এর অঙ্কে যাব, বলেছে 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তবে 9 tan থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান নির্ণয় করব। এবার আমরা 8-এর অঙ্কে যাচ্ছি। দেখো কি বলেছে, 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। এটা তোমাদের ভেবে চিন্তে অঙ্কটা করতে হবে, যে নিজেকে একটু ক্যালকুলেশন করে নিয়ে করতে হবে, যে কি বলা আছে, যে এটা ভেবে দেখো যে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, 9 tan স্কয়ার থিটা মানে কি, সেটা 3 tan থিটা হোল স্কয়ার, 4 cot স্কয়ার থিটা মানে কি, সেটা 2 cot থিটার হোল স্কয়ার। এই যে হোল স্কয়ার আকারে আছে, যে স্কয়ার মান, স্কয়ার মানের সমষ্টি, এগুলো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই তো, তার মানে মানটা ধনাত্মক হবেই, যেহেতু মানটা, কারণ বর্গের সমষ্টি, বর্গ যেহেতু কোনো কিছুর বর্গ তো মাইনাস হয় না, মাইনাস হলেও তার বর্গ মানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মানটা যত নিম্ন মানই আসুক সেটা পজিটিভ আসবে, বা 0 আসতে পারে বা পজিটিভ, ঋণাত্মক মান আসবে না। তাহলে শুরু করবে যে আমরা জানি 9 tan স্কয়ার থিটা তো বলেছে, তো 3 tan থিটা হোল স্কয়ার হয়, 3 tan থিটা নিলে মাইনাস নিলে, কারণ মাইনাসের সূত্র পড়বে, সেটা ডান দিকে গেলে প্লাস হবে, ঠিক আছে, সেইভাবে তোমাকে নিতে হবে। এটা 2 cot থিটা তার হোল স্কয়ার গ্রেটার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে যদি সূত্র ফেলে দিই, এটার সূত্র কি,
এটা হয়ে যাচ্ছে 9 tan থিটা তার হোল স্কয়ার, 9 tan স্কয়ার থিটা, 3 tan থিটা হোল স্কয়ার, 3 স্কয়ার 9 tan থিটা tan স্কয়ার থিটা, মাইনাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা প্লাস 2 cot থিটা হোল স্কয়ার কত হয় 4 cot স্কয়ার থিটা গ্রেটার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা মাইনাস 3 দুগুণে 6 দুগুণে 12, এটা tan থিটা, আর cot মানে 1/tan থিটা গ্রেটার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটা কেটে দাও, তাহলে হয়ে যাচ্ছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা মাইনাস 12 গ্রেটার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যাবে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা গ্রেটার ইজ ইকুয়াল টু 12টা ডান দিকে গেলে পজিটিভ হচ্ছে, এখানে ইমপ্লাইজ তোমাদের নেই, ইমপ্লাইজ সাইন দেবে না, এখানে অতএব দিতে পারো, ঠিক আছে। তাহলে এর মানটা হয় 12 বা তার চেয়ে বেশি, তাই তো। তাহলে সর্বনিম্ন মান কত? এর সর্বনিম্ন মান 12, তাহলে এর মানটা হয় 12 হতে পারে, তার চেয়ে বেশি অনেক হতে পারে, অনেক বড় হতে পারে। তাহলে সর্বনিম্ন মান যেটা বলবো সেটা আমরা 12ই বলবো, যে এর সর্বনিম্ন মান 12, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা অবশ্যই লিখবে যে কি দেওয়া আছে দেখো, যে অতএব 9 tan স্কয়ার থিটা, এইভাবে প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে। আমরা এই উত্তরটা লিখছি দেখো, প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 12, ঠিক আছে, এইভাবে উল্লেখ করবে। 8 অঙ্ক হয়ে গেল দেখো, এবার 9 অঙ্কে যাবে। নয়ের কি বলছে? 9 অঙ্ক, tan 4 থিটা tan 6 থিটা 1, 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান। এই অঙ্কটা অনেক পেজে আমরা করেছি। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা 1 বা tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan 6 থিটা, ডান দিকে এদিকে গুণ আকারে ছিল, ডান দিকে গেলে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 1 বাই tan মানে কি, বা tan 4 থিটা 1 বাই tan মানে cot 6 থিটা, অতএব tan 4 থিটা ইজ ইকুয়াল টু tan 90 মাইনাস 6 থিটা। তাহলে উভয় দিক দিয়ে যদি tan তুলে দিই, 4 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা, বা 4 থিটা প্লাস 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10, বা থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে উত্তর আসছে দেখো, এটা অ্যান্সার লিখবে থিটার মান 9 ডিগ্রি, ঠিক আছে। থিটার মান চেয়েছে, থিটার মান 9 ডিগ্রি, ঠিক আছে। উত্তর লিখবে থিটার মান 9 ডিগ্রি, দেখে নাও, থিটার মান 9 ডিগ্রি। 9 হয়ে গেল। এবার দেখো 10-এর, একটি নিরেট গোলকের আয়তন ও তার সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r একক আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r একক, তাহলে অতএব অর্ধগোলকের আয়তন কত হবে? অতএব নিরেট অর্ধগোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই r কিউব, তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? 2/3 পাই r কিউব, 2/3 পাই r কিউব ঘন একক, ঠিক আছে। এটা অর্ধগোলকের আয়তন হয়ে গেল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল নর্মালি হয়ে যায় দেখো, গোলকের 4 পাই r স্কয়ার হলে অর্ধগোলকের হওয়ার কথা 2 পাই r স্কয়ার, এটা স্বাভাবিক। কিন্তু নিরেট যেহেতু, কারণ এই তলটাও আছে আর এই তলটা দেখতে গেলে গোলীয় হয়, ঠিক আছে। এমনি এখানে গোলীয় লাগছে না, চিত্র যখন দেখবে অর্ধগোলকের ক্ষেত্রে দেখবে সেটাও গোলক, সেটারও নিরেট যেহেতু তারও একটা তল আছে, সেটা পাই r স্কয়ার, তাহলে 2 পাই r স্কয়ার প্লাস পাই r স্কয়ার 3 পাই r স্কয়ার হয়ে যায়। অতএব নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 3 পাই r স্কয়ার বর্গ একক, ঠিক আছে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r স্কয়ার বর্গ একক।
ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কিসের সঙ্গে বলেছে, নেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধ যেহেতু এই দুটো সমান বলেছে, তাহলে শর্তানুসারে এই দুটো সমান হবে। অতএব শর্তানুসারে টু বাই থ্রি পাই আর কিউব ইজ ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার। আমরা কি করব এখানে দেখো, পাই আর স্কোয়ার উভয় দিক দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে পড়ে থাকছে 2/3 আর, এখানে কিউব আছে বলে আর থাকছে, তাহলে পাই আর স্কোয়ার রিপ্লেস করে 3 পড়ে থাকছে। অতএব আর ইজ ইকুয়াল টু কত হবে, 2r ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 9, অতএব আর ইজ ইকুয়াল টু 9/2, অতএব আর ইজ ইকুয়াল টু 4.5। উত্তর লিখবো অর্ধগোলকের ব্যাসার্ধ 4.5 একক। অর্ধগোলকের ব্যাসার্ধ আসছে এখানে 4.5 একক। উত্তর লিখবে অর্ধগোলকের ব্যাসার্ধ 4.5 একক। ঠিক আছে, এটা এলো দেখো। নেক্সট দেখো 10-এর হয়ে গেছে 11টা। উত্তরটা কিন্তু অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। এখানে উত্তর লেখার কথা অর্ধগোলকের ব্যাসার্ধ 4.5 একক। প্রত্যেক অঙ্কের উত্তর অবশ্যই লিখবে, উত্তর লেখা যেন মিস না যায়। এরপর আছে একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি ঘনকের বাহু এ একক আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহু ইজ ইকুয়াল টু এ একক। অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6a² বর্গ একক। ঠিক আছে, ঘনকের বাহু এ একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। আচ্ছা, তাহলে এবার 50% বৃদ্ধি পেল, তাহলে কতটা বাড়লো। অতএব এ এককের 50% ইজ ইকুয়াল টু এ ইন্টু 50/100 এত একক, 1 to a/2 একক। ঠিক আছে, এতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়ার পরে আলটিমেট কতটা দাঁড়িয়েছে। ঠিক আছে, অতএব আগে ছিল এতটা, আর এতটা বৃদ্ধি পেয়েছে। অতএব এখন ঘনকের বাহু a প্লাস a/2 একক সমান 2 লসাগু 2a প্লাস a একক ইজ ইকুয়াল টু 3a/2 একক। অতএব এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6a², এর মানে এখানে 3a/2 এত বর্গ একক। তাহলে 6 ইন্টু 9a²/4 বর্গ একক। তাহলে 2 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 27a²/2 বর্গ একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কতটা বাড়লো। অতএব ক্ষেত্রফল বাড়লো, দেখো 27a² মাইনাস 6a² এত বর্গ একক। 2 লসাগু 27a² মাইনাস 12a² বর্গ একক ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 27 মাইনাস 12 15a²/2 এত বর্গ একক, 15a²/2। ঠিক আছে, 27 মাইনাস 12 15a²/2। এবার আমরা ওপরটা একটু মুছছি, দেখো এবার লিখবে যে ক্ষেত্রফল এই যে বৃদ্ধি বা কম, যে কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস যেটা পায় সেটা সবসময় প্রাথমিকের উপর নির্ভর করে হয়, বৃদ্ধি বা হ্রাস। তাহলে এই যে 15/2 আছে, এটা মোটামুটি 15/2 মানে 7.5। তাহলে আমাদের প্রাথমিক ক্ষেত্রফল ছিল 6a², তার মানে তার চেয়ে বেড়েছে। তাহলে অতএব ক্ষেত্রফল বাড়লো, আচ্ছা ক্ষেত্রফল এতটা বেড়েছে, ক্ষেত্রফল 6 বর্গ এককে 6a² এত বর্গ এককে বৃদ্ধি পায়, 15a²/2 এত বর্গ একক। ঠিক আছে, 15a²/2 বর্গ একক। ঠিক আছে, এতই বৃদ্ধি পায়, এত 1 বর্গ এককে বৃদ্ধি পায় 15a²/2, এই 2টা নিচে চলে আসবে আর 6a² এখানে হয়ে যাবে। আর 100-র ওপর শতকরা চেয়েছে, 100-র ওপর নির্ণয় করতে হবে। 100-র ওপর হয়ে গেলে
এটা স্কোয়ার স্কোয়ার আমরা এখানেই কেটে দিচ্ছি। 15 × 100 বাই 2 × 6 এত বর্গ একক। 2 দিয়ে কাটলে 50 হচ্ছে, 2 দিয়ে কাটলে আবার 25 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 3, 3 × 5 = 15, 5 × 25 = 125 হয়ে যাচ্ছে, 125। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বাড়ছে 125%। উত্তর লিখবে 125%। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা খুব ভালো করে। অতএব উত্তর লিখবে ক্ষেত্রফল বাড়লো 125%। ঠিক আছে, ক্ষেত্রফল বাড়লো এত %। 11 হয়ে গেল। নেক্সট দেখো 12টা। তোমাদের বলে রাখি, দেখো আমাদের প্রত্যেকটা ভিডিওর তোমাদের হয়তো বিভিন্ন ক্লাস সন্ধান করছো, খুঁজছো, পাচ্ছ না, আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে এটা আমরা এবিটিএ সলভ করছি, এবিটিএ ডেসক্রিপশন বক্সে তোমরা সালের কোশ্চেনের লিঙ্ক পেয়ে যাবে, অন্যান্য যে সমস্ত ক্লাস আছে সেই সমস্ত ক্লাসের লিঙ্ক পাবে, রায় মার্টিনের সলিউশনের লিঙ্ক পাবে, যে মানে সমস্ত কিছু লিঙ্ক এর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য যে সমস্ত ক্লাস আছে ভ্যারাইটিস, সেই সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্কে তোমরা পেয়ে যাবে। যে তোমাদের ভিডিও তুলে খোঁজার দরকার নেই, যাবে ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই যে লিঙ্ক পাবে, লিঙ্ক পড়ে খুঁজে নিতে পারবে। ক্লিক করলে ডাইরেক্ট তোমরা সেখান থেকে ভিডিও চলে যেতে পারবে, ডাইরেক্ট খুঁজে যাওয়ার দরকার নেই। ডেসক্রিপশন বক্সে যাবে, এবিটিএ সলভ করছি আমরা, বা অন্য ভিডিও দেখবে সেখানে এবিটিএ লিঙ্ক দেওয়া আছে। এই এবিটিএ এর ডেসক্রিপশন বক্সে দেখবে রায় মার্টিন, সালের কোশ্চেন, বইয়ের বিভিন্ন যে সলিউশন প্লাস পর্ষদের সলিউশন, সমস্ত কিছু লিঙ্ক এর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, তাই অন্য জায়গায় সার্চ না করে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে সার্চ করবে প্রত্যেকটা ভিডিও। যেমন তোমরা রায় মার্টিনে পাবে, এর সলিউশন পেয়ে যাবে, বা সালের কোশ্চেনের ডেসক্রিপশন বক্সে পর্ষদ, এবিটিএ, রায় মার্টিন এগুলোর লিঙ্ক পরপর পেতে থাকবে। ঠিক আছে, সেই জন্য লিঙ্ক থেকে চেষ্টা করবে যে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও খুঁজে নিতে চেষ্টা করবে। আচ্ছা, ইউআই ইজ ইকুয়াল টু আছে xi - 25/10। ইউআই ইজ ইকুয়াল টু xi - 25/10। তাহলে আমরা জানি আমাদের এইটা হয়, ইউআই ইজ ইকুয়াল টু xi - a/h। তাহলে এইটার সঙ্গে এইটা, এই দুটোকে আমরা তুলনা করে পেয়ে যাচ্ছি। অতএব a ইজ ইকুয়াল টু 25 আর h ইজ ইকুয়াল টু 10, এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 25, h ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, সামেশন অফ fi ui 20 দেওয়া আছে, সামেশন অফ fi ui 20 আর সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 100, এটা দেওয়া আছে। তাহলে দেখো x বার এর মান কত হবে। আমরা জানি x বার কত, আমরা জানি x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h। ঠিক আছে, এবার যদি আমরা ভ্যালুগুলো পুট করে দিই কত আসবে দেখো, x বার ইজ ইকুয়াল টু a এর মান এখানে 25 প্লাস fi ui এখানে 100, এখানে আছে আচ্ছা fi ui 100 নয়, fi ui 20, fi ui 20 সামেশন অফ fi 100, h এর মান কত 10, বা x বার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, ওরা আছে 25 প্লাস 2, বা x বার ইজ ইকুয়াল টু 27 আসছে। উত্তর লিখবে অতএব x বার এর মান 27। দেখো এর সাথে সাথে আমাদের এই পেজটা কমপ্লিট হলো। এর সাথে সাথে আমাদের পেজ নাম্বার 842 রায় মার্টিন টেস্ট পেপারের 842 পেজের যে প্রথম 36 নাম্বার, 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে কমপ্লিট হলো। ঠিক আছে, এই একই অঙ্ক আমরা অনেক পেজে করেছি, সেম অঙ্ক। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ক্লাস, আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমরা এর নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং এর পরবর্তী যে ম্যাথের পেজ সেটা সলভ করবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, পরবর্তী ক্লাসে।